শুনতে পাচ্ছ আমাকে? আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের উপরে আলোচনা চলতেছে। হিসাব সমীকরণ স্লাইডে দেখতে পাচ্ছ? হিসাব সমীকরণ স্লাইডে দেখতে পাচ্ছ? হিসাব সমীকরণ সমান এ সমান এন প্লাস ই। এ মানে অ্যাসেটস বা সম্পদ, যা দীর্ঘদিন, অ্যাসেট বা সম্পদ মানে যা তোমার ক্যাশ আকারে আছে, নগদ, ব্যাংক জমা, ভূমি, কলকবজা, যন্ত্রপাতি ইত্যাদি, যেগুলো ক্যাশ আকারে আছে অথবা যেগুলো বিক্রি করে ক্যাশ আসতে পারে, সেগুলো হচ্ছে সম্পদ। ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, এগুলো বিক্রি করে তুমি ক্যাশ পাবে, এই জন্য এগুলো সম্পদের মধ্যে আসে। খাতাতে লিখে নাও এ সমান এল প্লাস ই। লেনদেন দিয়ে এই হিসাব সমীকরণের উপর মোট কয়টি প্রভাব পড়ে? হিসাব সমীকরণের উপর মোট 2টি প্রভাব পড়ে। এটা খুঁজে বের করে লিখতে হবে। 2টি প্রভাব চিন্তা করলেই লিখতে পারবে। ল্যাপটপ ক্রয় করা হলো, তখন কি কি প্রভাব পড়বে? ল্যাপটপ বা অফিস সরঞ্জাম আসবে, বৃদ্ধি পাবে, আর ক্যাশ কি হবে? ক্যাশ কমে যাবে। এই দুইটাই হচ্ছে সম্পদ। একটা সম্পদ বাড়বে, তার নাম ল্যাপটপ বা অফিস সরঞ্জাম, নগদ কমে যাবে। আরেকটা সম্পদ, নগদ কমে যাবে। তাহলে হিসাব সমীকরণে যখন প্রভাব লিখবে তখন কি লিখবে? এ বাড়বে আবার এ কমবে। এরকম প্রত্যেক লেনদেন দিয়ে হিসাব সমীকরণে 2টি প্রভাব থাকবেই। এটা খুঁজে বের করে লিখতে হবে। কিভাবে বুঝতে পারবা? লেনদেন বিশ্লেষণ করলেই বুঝতে পারবা। তুমি যন্ত্রপাতি কিনলা, তার মানে কি তুমি বাস ভাড়া দিলা? যন্ত্রপাতি কিনলে কি প্রভাব পড়বে? নগদ। যন্ত্রপাতি কিনলে যন্ত্রপাতি বাড়বে আর নগদ কমে যাবে। এখন স্লাইডে প্রত্যেকটা বিষয় আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যদি দেখি তাহলে কি দেখা যাচ্ছে? এই সমান অ্যাসেটস, এল, লায়াবিলিটিস বা দায়। লায়াবিলিটিস বা দায় মানে যা পরিশোধ করতে হবে। যেমন প্রদেয়, প্রদেয়তে যারা টাকা পায় সেটা প্রদেয়ের মধ্যে পড়ে। বকেয়া ঋণ, বকেয়া মানে যেটা পরিশোধ করতে হবে, এটা পড়বে এলের মধ্যে। ঋণ মানে মানুষের কাছ থেকে কর্য করা, এটা পড়বে এলের মধ্যে। শুধু কর্য আছে, এলের মধ্যে পড়বে। বকেয়া ভাড়া, বকেয়া দিয়ে আর যত কিছু আছে সব এলের মধ্যে পড়বে। এরকম একটা উদাহরণ বলি। মনে করো ধারে ক্রয় করা হলো বলল। ধারে ক্রয় করা হলে কি হবে? ধারে ক্রয় করা হলে ক্রয়ের জন্য ব্যয় হবে একদিকে, অন্যদিকে প্রদেয় বেড়ে যাবে। প্রদেয় বা পাওনাদার বেড়ে যাবে। প্রদেয় এবং পাওনাদার বেড়ে যাবে। এটা দিয়ে এলের উপরে প্রভাব। প্রদেয় বা পাওনাদার বাড়লে এলের উপর প্রভাব পড়বে, এল বেড়ে যাবে। তারপরে আসি মালিকানা সত্ত্বে। মালিকানা সত্ত্বে দেখো আলাদা ইকুয়েশন আছে। সি প্লাস আর, সি মানে মূলধন বা ক্যাপিটাল, যা নিয়ে আসা হয়। আর মানে রেভিনিউ বা আয়। ইএক্স মানে এক্সপেন্সেস বা ব্যয়।
এক্সপেন্সেস বা ব্যয়, বি মানে ড্রয়িংস বা উত্তোলন। এখানে তাহলে মূলধনের মান যদি বসানো হয়, সি এর মান যদি বসানো হয়, তাহলে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার বাড়বে না কমবে? মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার এখানে তাহলে মালিকানা সত্ত্ব সি, মূলধন ক্যাপিটাল, রেভিনিউ বাই, আয় মানে বিক্রি করে যে টাকা পাবে সেটাই, তারপর ভাড়া প্রাপ্তি, আয়, বিনিয়োগের সুদ আয়। তুমি বিনিয়োগ করেছ, বিনিয়োগ করে সুদ পাচ্ছ না, এটা আয়। তাহলে আর এর মান বসালে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার কমবে না বাড়বে? আর এর মান বসালে, আর এর মান বসালে স্বত্বাধিকার বা মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। যখন বিবরণী ছকের মধ্যে আর এর মান বসাবে তখন মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার করাবে তখন প্লাস করে দেখাবো। এরপর ইএক্স এক্সপেন্সেস বা ব্যয়, বেতন, ভাড়া, ক্রয় ইত্যাদি। ব্যয়ের সংখ্যা হচ্ছে যা তুমি প্রদান করবে, যা প্রদান করার পর আর কখনো ফেরত আসবে না, তা হচ্ছে ব্যয়। যেমন যত টাকার বার্গার খাচ্ছ, কোক খাচ্ছ, এগুলো টাকা কি আর ফেরত আসবে? এগুলো ব্যয়। এই ব্যয়ের মান বা ইএক্স এর মান বসালে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার কি হবে? কমে যাবে। ডি মানে ড্রয়িং বা উত্তোলন, মালিক নিজ প্রয়োজনে যখন কিছু টাকা উত্তোলন করে তখন সেটা হয়ে যায় ড্রয়িং বা উত্তোলন। এখানে ডি এর মান বসালে মালিকানা সত্ত্ব কমে যাবে। মালিকানা সত্ত্বের ঘরে মাইনাস করতে হবে। পণ্য উত্তোলন বা নগদ উত্তোলন, এই ব্যাপারটি হচ্ছে মালিকের হঠাৎ টাকা প্রয়োজন হয়ে গেল, তখন প্রতিষ্ঠান থেকে নগদ উঠাবে, এটাই হবে উত্তোলন। নগদ উঠে তবে প্রতিষ্ঠানে রাখবে না, নিজের কাজে ব্যবহার করবে, তখন হয়ে যাবে এটা ডি। ডি বা ড্রয়িং বা উত্তোলন, ওই ক্ষেত্রে ডি এর মান বসালে তাহলে মালিকানা সত্ত্ব কি হচ্ছে? কমে যাচ্ছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলো, এই স্লাইড থেকে বলো। কর্য মানে ঋণ, ঋণের টাকা যেটা গ্রহণ করা হয় তাকে বলে কর্য। কর্য বা ঋণ, কর্য বা ঋণ, ঋণের টাকা যেটা আসবে, ঠিক আছে? কর্য মানে ঋণ মানে ধার নিয়েছো কারো কাছ থেকে, ধার আবার ফেরত দিতে হবে, ধার আবার ফেরত দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। কর্য বা ঋণ হচ্ছে এই ব্যাপার। তাহলে আমরা নেক্সট স্লাইড দেখি। দেখো যে নেক্সট স্লাইডে কি বলতে যাচ্ছে। এখানে কিছু লেনদেন দেখতে পাচ্ছ না? এই লেনদেন থেকে, এগুলো লেনদেন থেকে আমরা হিসাব সমীকরণে প্রভাব লিখে রেখেছি যে কোন লেনদেন দিয়ে ওই যে এল আর ই আছে না, এল আর ই আছে না, এল আর ই এর মধ্যে কি প্রভাব পড়বে সেটা এখানে দেখানো আছে। নগদ 40,000 টাকা আর 10,000 টাকা ঋণ নিয়ে আসলো। ঋণ যখন ঋণ মানুষের কাছ থেকে যখন ধার করা হলো তখন ক্যাশ কি হবে?
ক্যাশ কি হবে তখন? ক্যাশ বাড়বে, বৃদ্ধি পাবে। এই জন্য বলা হচ্ছে এ বাড়ে। অন্যদিকে ঋণ কিসের মধ্যে পড়ে? এল এর মধ্যে পড়ে, লাইবিলিটির মধ্যে পড়ে, তাই না? এই জন্য বলা হচ্ছে এল বাড়বে। আবার এই যে মূলধনের যে টাকা নিয়ে আসা হলো, এটা দিয়ে কি এ বাড়তেছে এবং ই বাড়তেছে। কারণ একটু আগে যে ইকুয়েশন দেখলাম, আর এর মান এর সূত্র কি? সি প্লাস আর। ওখানে সি এর মান বসালে কি হবে? সি এর মান বসালে ই বেড়ে যাবে। এর বাংলা হচ্ছে মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকার। ক্লিয়ার? এটার মান হচ্ছে মালিকানা সত্ত্ব। হ্যাঁ, বলো কি বলতে যাচ্ছ? অবচয়। অবচয় অর্থ প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে, যে কোনো সম্পদের ক্ষয় হচ্ছে, এই ক্ষয়টাকে বলে অবচয়। এটা খরচ, ব্যয়, ব্যয় বা ইএক্স। উদ্বৃত্ত মূলধন মানে শুরুতে ওই টাকা আছে, এটা বোঝাচ্ছে। উদ্বৃত্ত মূলধন মানে শুরুতে ওই টাকা আছে, এটাই বোঝাচ্ছে যে শুরুতে ওই টাকা আছে। অবচয় মানে সম্পত্তি, তুমি একটা মনে করো একটা মোবাইলে কিনেছো, এটা সারা জীবন কি একই থাকবে? সারা জীবন একই থাকবে না। এটার পারফরমেন্স কমবে, এটার প্রতিনিয়ত যে ক্ষয় হচ্ছে তাকেই বলবে অবচয়, তাকেই বলবে অবচয়। এই অবচয় কি হচ্ছে? অবচয় ব্যয়। ব্যয়ের কারণে ইএক্স এর মান বসালে কি হবে? ইএক্স এর মান বসালে ই কমে যাবে, ই বা মালিকানা সত্ত্ব কমে যাবে। অন্যদিকে কলকবজার মূল্য যেহেতু কমে যাবে, কলকবজা কিসের মধ্যে পড়ে? সম্পদের মধ্যে পড়ে কলকবজা, অ্যাসেট। এই জন্য বলা হচ্ছে যে এ কমে। এরপর আলমারি, টেবিল চেয়ার ক্রয়, নগদ অর্থ কমে যাচ্ছে, যেটা এর মধ্যে পড়ে। অন্যদিকে আলমারি, টেবিল চেয়ার, সোফা সেট, এগুলোকে মানুষ কি বলে? এগুলো সম্পদ। এই জন্য বলা হচ্ছে এ বাড়ে এবং এ কমে। অ্যাসেটস বাড়ে। এখানে আলমারি, টেবিল চেয়ার মানে আসবাবপত্র, আসবাবপত্র বাড়ে আর নগদ কমে। টাইপরাইটার ক্রয়, টাইপরাইটার ক্রয়, এটা হচ্ছে অফিস সরঞ্জাম বেড়ে যায়। টাইপরাইটার অর্থ অফিসে টাইপ করার একটা মেশিন। অফিস সরঞ্জাম বেড়ে যায়, অফিস সরঞ্জাম সম্পদের মধ্যে পড়ে, এর মধ্যে পড়ে, এবারে আর এখানে নগদ কমে যাচ্ছে, এই জন্য এ কমে। তাহলে এই স্লাইড থেকে কারো কিছু বলার থাকলে বলো। এই স্লাইড থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো। নগদ নগদ আনা হইল, এখন ঋণ দ্বারা এ বাড়ছে ও এর বাড়ে, এবং নগদ আনায়ন দ্বারা এ বাড়ে ও ইকুইটি বাড়ে। এ বাড়ে মানে তো স্যার সম্পদ, আবারও বলতে স্যার এ বাড়ে। এখানে দুইটা লেনদেন আছে। একটা লেনদেন হচ্ছে নগদ বেড়ে যায়, যখন ঋণ নিয়ে আসবে এ বেড়ে যাচ্ছে, আর ঋণটা এল এর মধ্যে পড়ে, এই জন্য এল বেড়ে যাচ্ছে, লায়াবিলিটি বেড়ে যাচ্ছে। আর মূলধন যে ব্যাপারটা বলা আছে না, মূলধনের যে ব্যাপার বলা আছে, এটা দিয়ে কি হবে? মূলধনের ব্যাপার দিয়ে কি হচ্ছে? ইকুইটি বেড়ে যাবে, আবার ওখানেও ক্যাশ বেড়ে যাবে। ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন আছে ওই স্লাইড থেকে? এইভাবে আমরা বিভিন্ন লেনদেন দেখব। দেখার পর যখন বিবরণী ছক
দ্বিতীয় অধ্যায় সিলেবাসে আছে বিবরণী ছকের মধ্যে যখন তোমাকে বিবরণী ছক তৈরি করতে বলবে তখন এর একটা ঘর করবা, এর একটা ঘর করে তোমার যদি এ বাড়ে তখন এর ঘরে প্লাস করবা, যদি এ কমে তখন এর ঘরে মাইনাস করবা, এইভাবে চলতে থাকবে। এরপরে দেখো নেক্সট স্লাইড দেখো। এবার আরও কিছু লেনদেন আছে, তাই না? এসব লেনদেন থেকে তবে প্রভাবগুলো যদি বলে হিসাব সমীকরণে প্রভাব লিখো তাহলে এইভাবে লিখতে পারবা। হিসাব সমীকরণে প্রভাব লিখতে বললে এইভাবে লিখবা। পরের লেনদেনে কি বলা হচ্ছে? জীবন বীমা পরিশোধ। তোমার নিজের টাকা, এই জন্য তুমি কি যা ইচ্ছা তাই করো? নিজের বিজনেস হলেও পার্সোনাল কোনো খরচ ব্যবসার টাকা থেকে যদি দিয়ে দেয় তাহলে এটা একদম ধরনের উত্তোলন। তোমার নিজের টাকা তুমি ব্যবসা থেকে দিয়ে দিলা তাহলে এটা এক ধরনের হয়ে যাবে উত্তোলন। স্যার হ্যাঁ বলো, কি বলতে যাচ্ছ? স্যার ও ই কি স্যার? ওই ওই আর ই একই কথা। অনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব উত্তোলন করা যায় স্যার। অন্য উত্তোলন করা যায়। মালিকানা সত্ত্ব বা উত্তোলন একই কথা। এখানে যে প্রভাব দেখতেছো জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ বলছে না, তোমার টাকা এই জন্য তুমি যা ইচ্ছা তাই করবা। তুমি প্রতিষ্ঠানের টাকা থেকে জীবন বীমা পরিশোধ করেছো, জীবন বীমা একটা ব্যক্তিগত খরচ পরিশোধ করা হলো, তাহলে উত্তোলন। উত্তোলনে ই কমবে, যখন ডি এর মান বসাবে তখন কি হবে? ই কমবে, কমে যাবে। ও অন্যদিকে টাকাও কমবে, নগদ পরিমাণও কমে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আয়কর পরিশোধ এটাও ব্যক্তিগত খরচ। স্যার আয়করটা কি ব্যক্তিগত স্যার? খরচ, আয়কর মানে যে লাভ হয়, ব্যবসা পরিচালনার ফলে যে লাভ হয় তার উপর একটা ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্স দিতে হয় ব্যক্তিগত টাকা থেকে, লস হলে ট্যাক্স দিতে হয় না। তাহলে স্যার এখানে তো স্যার আমরা ব্যবসার খাতিরে আমরা ব্যবসা তো থেকে তুমি টাকা মনে করো পরিশোধ করে দিলা, এই টাকা দেওয়ার কথা ব্যক্তিগত টাকা থেকে টাকা না দিয়ে ব্যবসা থেকে টাকা নিয়ে এই আয়কর পরিশোধ করলাম। স্যার আমরা তো স্যার ব্যবসা করার কারণেই স্যার আমাদের মানে আয় হয়েছে, এই জন্যই তো আয়করটা দিতে হবে। তাহলে স্যার আমরা কেন 20 টাকা থেকে দেবো স্যার? ব্যবসা থেকে কেন দিতে পারবো? কারণ তুমি লাভ তুলে বাসায় নিয়ে যাবা, এই কারণে লাভ বাসায় লাভ তুমি অফিসে নাও রাখতে পারো। লাভ তুমি নিজে যেহেতু ভোগ করবা এই জন্য আয়কর দিতে হবে নিজের ব্যক্তিগত টাকা থেকে। কিন্তু এখানে মনে করো প্রতিষ্ঠানের টাকা থেকে আয়কর দিল, তাহলে এটা এক ধরনের উত্তোলন হয়ে গেল। প্রতিষ্ঠানের টাকা থেকে উঠালেই সেটা হয়ে যাবে উত্তোলন। এটা উত্তোলন হলো। উত্তোলনের কারণে ইয়ের মান কমে যাচ্ছে। আর আয়কর যখন পরিশোধ করা হবে, আয়কর পরিশোধ করলে কি হবে? আয়কর পরিশোধ করলে নগদ কমে যাবে। নগদ কমে যাবে, এই জন্য এক অ্যাসেটস কমবে। ইয়েস স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। নেক্সট প্রয়োজনে নগদ উত্তোলন। এটা তো স্যার সেম স্যার। এটা ডাইরেক্ট বলছে উত্তোলন। এটা এখানে আমার ডি এর মান বসালে ই কমবে, ই বা সত্ত্বাধিকার কমবে না বাড়বে? কমবে স্যার। আর স্যার নগদান কমবে কমবে না বাড়বে? স্যার, কমবে স্যার। কমবে, ই বা সত্ত্বাধিকার কমবে এবং এ কমবে, নগদ টাকা কমে যাবে না? ইয়েস স্যার। এই জন্য বলা হবে এ কমবে। পণ্য উত্তোলন, এটা বিশেষভাবে লক্ষ্য করো। ইয়েস স্যার। এটা উত্তোলন, কিন্তু এটার প্রভাব একটু অন্যরকম। এটা যে উত্তোলন, উত্তোলনের কারণে ডি এর মান বসালে মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকার কমবে। কমবে একদিকে। এখানে
এখানে পণ্য উঠাইছে, তাহলে কি ক্যাশ কমার কোনো ব্যাপার আছে? এখানে ক্যাশ কমার কোনো ব্যাপার নাই, এখানে পণ্যটা কমে যায়। পণ্য হিসাব মানে ক্রয় হিসাব। ক্রয় খাতে যখন ব্যয় হয় তখন মালিকানা সত্ত্ব কমে না বাড়ে? মালিকানা সত্ত্ব কমে। উভয় স্ট্যান্ড আপ। ওই আর ই একই কথা, মালিক ইকুইটি, মালিকানা সত্ত্ব বা ইকুইটি। ক্লিয়ার? এখানে পণ্য উত্তোলনটা লক্ষ্য করা খুব ভালো হবে। পণ্য উত্তোলনের ক্ষেত্রে একদিকে উত্তোলন এই কারণে ই কমে যাচ্ছে, আর পণ্য যখন উঠিয়ে নিচ্ছে, পণ্য হিসাব মানে ক্রয়। পণ্য হিসাব বলে কোনো হিসাব থাকে না, ক্রয়ের মধ্যে লেখা হয়। যখন ক্রয় করা হয় তখন ব্যয় হয়, এর ফলে মালিকানা সত্ত্ব কমে না বাড়ে? কমে। তাহলে পণ্য নিয়ে আসলে মালিকানা সত্ত্ব কমে। পণ্য যদি তুলে নেয় তাহলে এর প্রভাব কি হবে? উল্টো হবে না? এই জন্য ই বাড়ে। তাহলে উত্তোলনের কারণে ই কমে বলতেছো। আর পণ্য যে তুলে নিয়ে চলে গেল, পণ্য যখন নিয়ে আসে তখন ব্যয় হয়, সেক্ষেত্রে ই কমে। আর পণ্য তুলে নিয়ে গেলে ই বাড়ে। তারপর ব্যবসা থেকে নগদ উত্তোলন, ব্যাংক থেকে নগদ উত্তোলন করা আসছে, এখানে নগদ টাকা বেড়ে যাবে, যা বসে কিসের মধ্যে? সম্পদের মধ্যে বসে। এ বাড়ে এবং এ কমে। এখানে নগদ টাকা ব্যাংক ব্যালেন্স কমে যায়। ব্যাংক ব্যালেন্স এর মধ্যে পড়ে না? ওটাও এর মধ্যে পড়ে, যেহেতু এই জন্য এ কমে। নগদ বাড়ে, এ কারণে এ বাড়ে। আর ব্যাংক ব্যালেন্স যেহেতু কমে, এই জন্য এ কমে। ও আচ্ছা। দুটাই সম্পদের উপর প্রভাব। সবকিছুতে খরচ থাকে না, সবকিছুতে আয় থাকে না, লেনদেন দেখে দেখতে হবে। এবার বলো, আর কি কোশ্চেন আছে স্লাইড থেকে? বলো। স্যার, এই যে জিনিস পণ্য ক্রয় করলে, উত্তোলন করলে, এই যে ইকুইটি পাবে মানে মালিকানা সত্ত্ব, পণ্য মানে পণ্য উত্তোলন হ্যাঁ। করলে যে মালিকানা সত্ত্ব করে আবার ওই বাড়ে, মানে ওই বাড়ে, তাহলে কি এখানে এই যে দুইটা যেহেতু সেম স্যার, তাহলে কি ওই যে একসাথে আমার নগদ টাকাও কমে আবার পণ্য বাড়ে, এই জন্য কি? না, নগদ টাকার সাথে এখানে কোনো সম্পর্কই নাই। তুমি প্রথম যে চিন্তা করলে এটা ঠিক আছে, যে পণ্য উত্তোলন করলে উত্তোলনের কারণে ডি এর মান বসালে ই বা ওই কমে যাচ্ছে। আসলে যখন ব্যয় হয় তখন ই কমে। পণ্য তাহলে প্রতিষ্ঠান থেকে নিয়ে চলে গেলে ই কী হবে? বাড়ে। এই এক্সট্রা প্রভাব। কলেজে এসেছো মানে ভালো, না আসা মানেই ফাঁকিবাজ, নাকি? দুইটার প্রভাব দুই রকম। আর কিছু বলবো? আর কারো স্লাইড থেকে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আছে আর কারো কোনো প্রশ্ন আছে? এরপরে এখন আমি দু একজনের কাছে জানতে চাইব দু একটা লেনদেনের প্রভাব। ইউ স্ট্যান্ড আপ বয়, ইউর নেম, তোমার নাম? প্রাচুর্য। মনে করো বলা হলো, এটা আমাদের এখন স্লাইডে যেটা দেখতে পাচ্ছ, এটা আমাদের নেক্সট টপিক, আলোচনার বিষয়। এই অংশটুকু আমাদের ডেবিট ক্রেডিট বলে কোনো শব্দ আমাদের সিলেবাসে এখন নাই, দ্বিতীয় অধ্যায় নাই, এটা শুরু হবে তৃতীয় অধ্যায় থেকে। এটা স্লাইডে যা দেখতে পাচ্ছ এটা এখন আলোচনা না করলেও চলবে। এখন কয়েকটা লেনদেনের প্রভাব তুমি বলো। মনে করো বলা হলো মূলধনের সুদ ধার্য করা হলো 2000 টাকা, এটা দিয়ে কি কি প্রভাব বলবা হিসাব সমীকরণে? যদি মূলধনের সুদ ধার্য করা হয় তাহলে হিসাব সমীকরণে কি কি প্রভাব বলবা? একটু জোরে বলো। ই বাড়বে, ই বাড়বে, এটা ঠিক আছে, কারণ মূলধনের সুদ যদি ধার্য করা হয় তখন বোঝাচ্ছে যে মালিক 1 লাখ টাকা দিচ্ছে, আবার তারপরে
নেওয়ার কারণে এটা টাকা দেয় বোঝাচ্ছে। এই জন্য ই বাড়বে, ঠিক আছে। আরেকটা কি বললাম, এর সাথে এখানে কোনো সম্পর্কই নাই। খাতায় লিখো, মূলধনের সুদ ধার্য করা হলো সিস্টেম ই কমে এবং ই বাড়ে। এটার প্রভাব হচ্ছে মূলধনের সুদ বাইরে থেকে মূলধন নিয়ে আসা হয়েছে, এই জন্য সুদ দেওয়া হচ্ছে। বাইরে থেকে মূলধন নিয়ে আসার কারণে সুদ দেওয়া হচ্ছে। এই কারণে ব্যয়ের কারণে লিখবা ই কমে, ব্যয়ের কারণে লিখবা ই কমে। ক্লিয়ার? ব্যয়ের কারণে লিখবা ই কমে। আর মূলধনের সুদ যে ধার্য করা হলো এটা এক ধরনের ব্যয়, ব্যয়ের কারণে ই কমে। আর মূলধন যেহেতু বাড়ে, সি এর মান বসালে মূলধন কি হবে? সি এর মান বসালে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার বাড়বে। ওটার প্রভাব বলবা ই বাড়ে এবং ই কমে। মূলধনের সুদ ধার্য করা হলো, এর প্রভাব হিসাব সমীকরণে ই বাড়ে এবং ই কমে। ই বাড়ে এবং ই কমে, এটা প্রভাব এভাবে লিখবা। তার মানে যখন বিবরণী ছক দেখেছো তো, পৃষ্ঠা উল্টিয়ে বিবরণী ছক যে আছে, ওই ছকের মধ্যে মালিকানা সত্ত্বের ঘরে একবার প্লাস হবে আর একবার মাইনাস হবে। তাও আমি স্ট্যান্ড আপ, তোমাকে মনে করো বলা হলো ব্যাংক সুদ মঞ্জুর করিল 3000 টাকা। এটা হিসাব সমীকরণে কি কি প্রভাব দিবা? এটা দিয়ে ব্যাংক সুদ মঞ্জুর করা হলো 3000 টাকা, এটা দিয়ে হিসাব সমীকরণে কি কি প্রভাব দিবা? হ্যাঁ, ব্যাংক তোমাকে, তুমি জমা রেখেছো, তার উপরে ব্যাংক সুদ দিল। টাকা জমা রেখেছো তো, এই জন্য ব্যাংক সুদ দিল। এটা সুদ দেওয়ার কারণে ব্যাংক ব্যালেন্স আরো বেড়ে যাচ্ছে, এই কারণে এ বাড়বে। ভালো কথা। তার মানে বিবরণী ছকের মধ্যে এর ঘরে প্লাস দিব একবার, আর ব্যাংক সুদ এটা আয়ের কারণে আরেকটা কি প্রভাব? হ্যাঁ, মালিকানা সত্ত্ব বা ই এর ঘরেও প্লাস দিবা। ঠিক আছে, সেটা এইভাবে আমাদের আলোচনা চলতে থাকবে। এখন আর কারো কিছু জানার আছে? কোনো কিছু জানার থাকলে বলো। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? আর কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে তাহলে এগুলো বারবার অনুশীলন করবে, তাহলে ঠিক হবে। আর অনুশীলন না করে জমিয়ে রাখলে ঠিক হবে। যদি মনে করো যে ঈদের পর শেষ হলো, তারপর বলবো যে বর্ষার পরে, ঠিক আছে, পড়াশোনা করবো, তাহলে প্রোগ্রেস হবে না। আর প্রতিদিন যেমন খাও তেমন প্রতিদিন যদি পড়ো, তাহলে উন্নতি হবে। সবাইকে ধন্যবাদ।